স্যার পড়াশোনা হচ্ছে না। ঠিক আছে, আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করতেছি। তো আমরা একটু কিছুক্ষণ থিওরি করি, তারপরে আমরা হচ্ছে আমাদের কাজে যাব। তো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, এটা আগে একটু জানবি জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল ইন্টারাপ্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক লেভেলের আছে, ঠিক আছে। প্রথম দিকে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর আসলো অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, তারপর আসলো হচ্ছে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল প্রথম দিকের কম্পিউটার ভার্সনগুলো, প্রথম দিকের প্রোগ্রামিং ভার্সনগুলো, যেটা 010101 লিখতে হতো। অর্থাৎ কম্পিউটার আমার কি 0 এবং 1 ছাড়া আর কি কিছু বুঝে না। আমার কি করতে হতো তখন? এই মেশিন ল্যাঙ্গুয়েজে আমাকে লিখতে হতো 0 এবং 1। দেখেন একটা উদাহরণ দেখাই। মেশিন ল্যাঙ্গুয়েজ স্যাম্পল। দেখেন মেশিন ল্যাঙ্গুয়েজে কোডটা এভাবে লিখতে হতো, হ্যাঁ, এই 0101 দিয়ে এভাবে দিয়ে তাকে বুঝাইতে হতো। এটা একটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না, ঠিক আছে। একটা সাধারণ মানুষের ভিতরে যখন বড় লেভেলের প্রোগ্রাম লিখতে হয়, এটা কিন্তু বড় লেভেলের প্রোগ্রামে কি করা সম্ভব না, লেখা আমার সম্ভব না। এই কারণে আমাকে কি করতে হয়, এই কারণে আসছে এর পরের ধাপ, দ্বিতীয় ধাপ, অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ যেটা একটু মিড লেভেল আর কি, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা যাকে বলতে পারি অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। এবার অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজের সিম্পলটা দেখি। এগুলো হচ্ছে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মোটামুটি আর কি মানে লেখা কোড, ঠিক আছে। তখন একটু অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ থেকে মোটামুটি লেখা শুরু হলো। দেন আমার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বর্তমানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বর্তমানে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কি করা যায়, আমরা ইজিলি কি করতে পারি, যেটা বুঝতে পারি, যেটা দিয়ে লিখতে পারি। তো জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জাস্ট ইন্টারাপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে সেকেন্ডে কি বলছে, ইট ইজ ওয়াইডলি ইউজ টু ক্রিয়েট ইন্টারেক্টিভ ইফেক্ট উইদিন ওয়েব ব্রাউজার্স। অর্থাৎ এটা কি করে, ফ্রন্ট এন্ডে, এটা মূলত আমার ফ্রন্ট এন্ডে কাজ করে। একটা ওয়েবসাইটের দুইটা পার্ট আছে আমি বলছিলাম, একটা কি ফ্রন্ট এন্ড, আরেকটা একটু বলুন তো, একটা ফ্রন্ট এন্ড হলো, আরেকটা কি ব্যাকএন্ড। তো আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি মূলত ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিংটা করব। এইচটিএমএল সিএসএস এ কি হয়, একটা ওয়েবসাইট জাস্ট নরমালি থাকে, তার কোনো কি থাকে না, ইন্টারাকশন থাকে না। অর্থাৎ আমি ক্লিক করলে যাচ্ছে, ঠিক আছে, বাট আমার কোনো ইন্টারাকশন নাই এটার, ঠিক আছে। এইচটিএমএল সিএসএস দিয়ে আমি খালি ডিজাইনটা করতে পারলাম, আমি তাকে জাস্ট শো করাইতে পারলাম, কিন্তু তার ভিতরে কোনো ইন্টারাকশন নাই, কিচ্ছু নাই। অর্থাৎ সে ইউজারের সাথে কথা, যেমন বাটনে ক্লিক করলে একটা ইমেজ ওপেন হবে, তো বাটনে ক্লিক করলে একটা কিছু ঘটবে, সেটা কি করতে পারতেছে না, সেটা করতে পারতেছে না। অর্থাৎ ইউজারের সাথে আমাকে ইনপুট দিচ্ছে, কিন্তু ইউজার কোনো আউটপুট পাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা মূলত ডাইনামিক ওয়েবসাইট হালকা হালকা করতে পারি। ওয়েবসাইট দুই ধরনের ওয়েবসাইট আছে, একটা কি স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট কি, যার সাথে কি ইউজার কোনো ধরনের ইন্টারাকশন কি করতে পারবে না, জাস্ট এইচটিএমএল সিএসএস একটা ডিজাইন করে দিছে, এটা শুধু ইউজারকে তথ্য দিবে, ইউজার এটাকে কোনো তথ্য দিতে পারবে না। কিন্তু জাভাস্ক্রিপ্ট যখন আমরা ইউজ করা শুরু করি, তখন কি হয়, এটা ইউজারের দেওয়া তথ্য অনুযায়ী এটা চেঞ্জ হয়। অনেক ক্ষেত্রে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তার উপর ডিপেন্ড করে সেই ওয়েবসাইটে কি করে, শো করে। আচ্ছা, then কি often referred as one of the core technologies of the web alongside HTML and CSS, এটা একটা কোর টেকনোলজি হিসেবে ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট ক্যান রান অন বোথ ক্লায়েন্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ বর্তমানে, মানে এটা এত পরিমাণে ডেভেলপ হয়েছে যে এটা দিয়ে আমি ক্লায়েন্টের সাইডেরও কাজ করতে পারবো,
এটা দিয়ে আমি ফ্রন্ট এন্ডের কাজও করতে পারবো, ব্যাক এন্ডের কাজও করতে পারবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডের কাজও করা যায়। আমার ডাটাবেস থেকে ডাটা উঠাই নিয়ে এসে ফ্রন্ট এন্ডে আমি দেখাইতে পারি। ঠিক আছে, অ্যাজাক্স এর মাধ্যমে ডাটাবেসের সাথে কমিউনিকেশন করে আমি আমার ডাটা ফেচ করে উঠাই নিয়ে আসতে পারি। কি সমস্যা? তাসলিমা আক্তার খালি ডিসকানেক্ট হয়ে যাইতেছে, কি সমস্যা? নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, এরপরে আসি জাভাস্ক্রিপ্টের হিস্ট্রিটা একটু জানি আমরা কিভাবে আসলো। জাভাস্ক্রিপ্ট was created in 1995 by Brendan Eich while working at Netscape. স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য আপনি দেখতেও পারবেন না। JavaScript was created in 1995 by Brendan Eich while working at Netscape. অর্থাৎ নেটস্কেপে কাজ করার সময় কে জাভাস্ক্রিপ্টটা ইনভেন্ট করছে কত সালে? 1995 এ। কে ইনভেন্ট করছে? ব্রেন্ডন ইচ। Originally developed in just 10 days and called Mocha. Later renamed to LiveScript and finally JavaScript. অর্থাৎ এটা প্রথম নাম ছিল কি? Mocha. মাত্র 10 দিনের ভিতরে এটা ডেভেলপ করছে। লেটার এটাকে LiveScript নাম দিছে, দেন JavaScript। এখন নতুন আরেকটা আসছে TypeScript। যদি কেউ মানে রিসার্চ করে থাকেন তাহলে জানতে পারবেন যে নতুন আরেকটা আসছে TypeScript, জাভাস্ক্রিপ্টেরই স্বাস্থ্য ভাই। ঠিক আছে, it was standardized in the ECMAScript specification। অর্থাৎ এটার পরে আপডেট করে জাভাস্ক্রিপ্টটা আপডেট করে বানায় ES, যেটাকে আমরা বলি ECMAScript, যেটা ES শুনছি না, ES6 তো শুনছি আমরা অনেকে, যদি আমরা কাজ করে থাকি তাহলে আমরা জানার মতে আমরা কি ES6 কি আমরা শুনছি, তাই না? ES6 টা হচ্ছে কি, ES টা মানে হচ্ছে ECMAScript। বর্তমানে ECMAScript চলতেছে। JavaScript has evolved over time with multiple edition of ECMAScript, অর্থাৎ ECMAScript 1 2 3 4 5 6 এরকম। ঠিক আছে, এখন আসি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্টেজটা কি। এটা ফাস্ট এন্ড এফিসিয়েন্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোনো ওয়েবসাইট বানালে মানে ভালোই ফাস্ট হয়। পিএইচপি থেকে জাভাস্ক্রিপ্টের ওয়েবসাইট ফাস্ট হয়, মানে আপনারা যদি মান দিয়ে করেন, লারাভেল থেকে মান দিয়ে করলে ওয়েবসাইট একটু ফাস্ট হয়। আমরা মানে যদি আমরা যদি ইন ফিউচারে আপনারা এই লাইনে আগান তাহলে দেখতে পারবেন যে রিঅ্যাক্টের সাথে যখন আপনি লারাভেলকে ইন্টারঅ্যাক্ট করবেন, রিঅ্যাক্ট হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে ডিজাইন করা যায় এবং জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা যায়। এটার সাথে আপনি ইন্টারঅ্যাকশন করবেন দেখবেন আপনার ওয়েবসাইটটা খুব ফাস্ট হচ্ছে। ঠিক আছে, এছাড়া যারা মার্ন ডেভেলপার আছে, কারণ যারা মার্ন দিয়ে করে, মার্নের অনেক খরচ বেশি। ঠিক আছে, কারণ মার্নের আপনার নর্মাল যে আমাদের যে হোস্টিংগুলো, নর্মাল হোস্টিংয়ে মার্ন ওয়েবসাইটকে হোস্ট করা যায় না। মার্ন ওয়েবসাইটকে হোস্ট করার জন্য বিশেষ ধরনের হোস্টিং লাগে। তার আবার MySQL ইউজ হয় না, MySQL ইউজ করা যায় না ওটা দিয়ে। ওটা হচ্ছে MongoDB লাগে আলাদা করে। মানে এই MongoDB সব সার্ভারে থাকে না, সব হোস্টিং কোম্পানি প্রোভাইড করে না, তার জন্য অনেক হাই লেভেলের অধিক মানের হোস্টিং কোম্পানির প্রয়োজন পড়ে। কি আসছে? পারবে না তো আসছে তাসলিমা আক্তার কয়টা? কতগুলা? বুঝি নাই। তাসলিমা আক্তার কতগুলা? আপনি বেশি কিছু করা লাগবে না, আপনি যে পিনটা আনপিন করে আবার পিন করেন, দেখেন কি হয়ে যাবে। পিন করে আনপিন করে দেবেন। একটা মাইক্রোফোন বন্ধ করেন। এই বাকিগুলো মাইক অফ করেন। আচ্ছা, অফ করেন, মাইকটা অফ করেন। আচ্ছা, এরপরে কি সিম্পল এন্ড ইজি টু লার্ন ফর বিগিনার। এটা পুরা ভুয়া কথা। ঠিক আছে, সিম্পল এন্ড ইজি টু লার্ন ফর বিগিনার মানে এটা বিগিনারদের নিয়ে এটা শুরু করলে এরা অর্ধেক যাওয়ার পরে ভেঙে যায়। ঠিক আছে, তাদের কাছে কেন এটা কঠিন লাগে জানি না, বাট জাভাস্ক্রিপ্ট ইজি, মজা আছে। সিম্পল এন্ড ইজি টু লার্ন ফর বিগিনার, রিচ সেট অফ ফ্রেমওয়ার্কস and libraries like React, Angular, Vue
মানে এতে এর আবার মানে ফ্রেমওয়ার্ক বেশি, যেমন রিঅ্যাক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ভিউজিএস আছে, ঠিক আছে। এরপর ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি এন্ড ওয়াইড সাপোর্ট। জাভাস্ক্রিপ্ট সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে। আগে মানে কিছু ছিল, যেমন আমার দেখা গেল আমার ক্রোমে সাপোর্ট করতেছে, মাইক্রোসফট উইন্ডোজে সাপোর্ট করে না, আবার মজিলাতে সাপোর্ট করে না, ঠিক আছে। বাট জাভাস্ক্রিপ্ট আমার কি করে, সব করে ব্রাউজারে মোটামুটি সাপোর্ট করে। সিনক্রোনাইজ প্রসেসিং উইথ প্রমিশন এসেন্স এন্ড এওয়েট, অর্থাৎ এটার যে আপনার অ্যাজাক্স আছে, অ্যাজাক্সের কিছু আছে, সিনক্রোনাইজিং করা যায়। আপনার ডাটাবেস থেকে ডাটা উঠায় নিয়ে আসা যায়, বা থার্ড কোনো ওয়েবসাইট থেকে আপনার ডাটা উঠায় নিয়ে আসা এখানে সম্ভব জাভাস্ক্রিপ্ট দিয়ে। এবার সে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এটা কিছু প্রত্যেক জিনিসেরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। তো আমরা ভালো দিকটা আমরা গ্রহণ করবো, খারাপ দিকটা যেটা বেশ কম সেটা আমরা গ্রহণ করবো, আর যেটা খারাপ দিক বেশি সেটা আমরা কি করবো, বাদ দিব। এটা খারাপ দিকগুলো কি? ক্যান বি এক্সপ্লয়েটেড ফর ম্যালিশিয়াস পারপাস, ক্রস সাইট স্ক্রিপ্টিং, অর্থাৎ এটা সহজভাবে এটাকে এক্সপ্লয়েট করা যায়, অর্থাৎ হ্যাক পসিবল। ব্রাউজার ডিপেন্ডেন্সি মে লিড টু ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার, মাঝে মাঝে কিছু ব্রাউজার, যদি আপনার ব্রাউজারটা আপডেট না হয়, ওল্ড ভার্সন ব্রাউজার হয়, তখন এই উল্টাপাল্টা বিহেভ করে। ক্লায়েন্ট সাইড কোড ইজ ভিজিবল টু ইউজার, এটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে ক্লায়েন্ট সাইড কোড ইজ ভিজিবল টু ইউজার, অর্থাৎ ক্লায়েন্ট সাইডের কোড দেখা যায়। দেখেন, খেয়াল করেন, আমি সাপোজ এটাতে যদি ভিউ সোর্স পেজে যাই, এটা দিয়ে করছে, এটা ডিজাইনটা দিয়ে করা, রাইট ক্লিক করা, ডিসেবল করা। ভিউ পেজ সোর্স কি দেখেন, খেয়াল করুন, স্যার সরি না, শোনা যায় না? বাকিদের কি মতামত? জি স্যার, শুনতে পারতেছি, আমার কানটা শুনতে। সুস্মিতা আপুর কি কথা শোনা যায়? তো কথাই কয় না, মনে হয় বাচ্চা আছে না, মরে গেছে আল্লাহ। দেখেন স্ক্রিপ্ট, এই যে দেখেন স্ক্রিপ্ট গুলোতে যদি আমি যাই, এই ক্লিক করে দেখেন, ইজিলি আমি কি করতে পারতেছি, ইজিলি। হ্যালো, শোনা যায়? অল্প অল্প, স্পষ্ট আসে না কথা। অল্প অল্প কেন আসছে? জাভাস্ক্রিপ্ট কোড দেখেন, জাভাস্ক্রিপ্ট কোড দেখেন, ইজিলি কি করতে পারতেছি আমি, ইজিলি এটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি সুন্দর করে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, ক্লায়েন্ট সাইড কোড ইজ ভিজিবল টু ইউজার, অর্থাৎ আমার যে কোনো ইউজার এসে ব্রাউজারের মাধ্যমে আমার কি করতে পারতেছে, আমার কোডগুলোকে দেখতে পারতেছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। লিমিটেড ফাইল হ্যান্ডলিং ক্যাপাবিলিটিস কম্পেয়ার্ড টু দ্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা লিমিটেড টাইপ ফাইলকে কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে। যেমন আমার সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন নোড.js, তারপরে পিএইচপি, তারপরে হচ্ছে আপনার পাইথন, এরা যে পরিমাণ মানে ফাইল হ্যান্ডেল করতে পারে, ওই পরিমাণ ফাইল এই জাভাস্ক্রিপ্ট করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি থিওরি একটু বুঝলাম। দেন
এখন আমরা আস্তে আস্তে চলে যাই আমাদের প্র্যাকটিক্যাল। কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, স্যার আমি কিছু দেখিও নাই শুনিও নাই, কি কোশ্চেন করব? যারা দেখছেন শুনছেন বুঝছেন তাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা প্রথমে কি নিব? আমরা জাভাস্ক্রিপ্টটা সিএসএস এর মতো, ঠিক আছে? সিএসএস কে আমরা এইচটিএমএল ফাইলের সাথে 3 ভাবে কানেক্ট করতে পারি, আর জাভাস্ক্রিপ্টকে আমরা কানেক্ট করতে পারি 2 ভাবে। একটা হচ্ছে আপনার ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কি, যেটা আমার মেইন এইচটিএমএল কোডের ভিতরে, ফাইলের ভিতরে থাকবে, যে কোডটা সেটা হচ্ছে আমার ইন্টারনাল। এবং এক্সটার্নাল কি, যেটা বাইরে থেকে সোর্স করা থাকবে, অর্থাৎ কোডটা বাইরে থাকবে, আমি জাস্ট কি করে দিব, এটাকে আমার যে এইচটিএমএল ফাইল আছে ওটার সাথে আমি জাস্ট এটাকে অ্যাড করে দিব। প্রথমে আমরা ইন্টারনাল দেখি। ইন্টারনালের জন্য কি করবো, একটা index.html ফাইল নিলাম। ওকে, index.html ফাইল নিলাম, এখানে দেখলাম html ফাইল। ওকে, ক্লাস হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট 1। ওকে, দেন এখানে আমি বডির ভিতরে আমি একটা ট্যাগ দিব, স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি যত জাভাস্ক্রিপ্ট কোড আমি লিখবো সেটা হবে আমার ইন্টারনাল, ঠিক আছে? দেন আমার এক্সটার্নাল কি হবে? এক্সটার্নাল যদি আমি একটা ফাইল বানাই, index.js, জাভাস্ক্রিপ্টের ফাইলের এক্সটেনশন হচ্ছে js। যদি কোনো HTML এর ফোল্ডারে, যদি কোনো ওয়েবসাইটের ফোল্ডারে .js নামে কোনো ফাইল থাকে, .js থাকে কোনো ফাইলের লাস্টে, তখন আমরা ওটাকে কি বুঝবো, এটাকে জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। বুঝছে ক্লিয়ার না বুঝছে ক্লিয়ার? না স্যার, বুঝছি। এখানে দেখেন, আমি এখন কথা হলো যে এই আউটে আমার যে ইন্ডেক্সটা আছে এটাকে কিভাবে আমি মানে বাইরে যে জেএস ফাইলটা আছে ওটাকে কিভাবে আমি এটার সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, এরকম নিয়ে এখানে লিখবো সোর্স। সোর্স লিখে ফাইলটা যেখানে আছে ওই ফাইলের লোকেশনটা কি করব, আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এভাবে হচ্ছে আমি কি করতে পারি, জাভাস্ক্রিপ্টকে আমি আমার ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারি। এখন আমরা নিয়ে কাজ করব, ইন্টারনালে আমরা কাজ করব না, কারণ এতে হয় কি অনেক সময় আমার কোড হয়ে যায় ইয়া বড়, এতে আমার লোড হচ্ছে সমস্যা হচ্ছে। এবং জাভাস্ক্রিপ্টে কখনোই আমি হেডের ভিতরে আমরা দিব না, ঠিক আছে? আমরা হেডে দিব না, আমরা জাভাস্ক্রিপ্টকে অ্যাড করব অলওয়েজ বডির লাস্টে। আমার এইচটিএমএল কোডগুলো থাকবে আমার স্ক্রিপ্টের উপরে। দেখেন, সাপোজ আমি একটা হেডিং দিব, এই চল দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? দেখেন, আমার এই জাভাস্ক্রিপ্টে যত কোড থাকবে সব থাকবে আমার এইচটিএমএল কোড শেষ হবে তারপরে, ঠিক আছে? নাহলে কি হবে, নাহলে আমার স্ক্রিপ্টের কোড লোড হইতে হইতে দেখা যায় আমার মেন ওয়েবসাইট আগে লোড হয় না, পরে মানে অনেকটা সময় লাগায়। এই সময়টা আমরা লাগাবো না। ওকে, আমরা যত পারি আমরা দ্রুত কি করব, মানে যাতে দ্রুত লোড হয় সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্টটাকে সবার লাস্টে পাঠিয়ে দিব। নাও আজকে আমাদের পড়া প্রথমে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট কিভাবে করব, অর্থাৎ কোনো কিছু শো কিভাবে করাবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমার ওয়েবসাইটে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে কার কার, একটু দেখি, আছে কারো ধারণা? হ্যালো হ্যালো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কারো ধারণা আছে? আগে প্রোগ্রামিং করছি? আচ্ছা, ইন্টারে আইসিটি পাইছেন কারা কারা?
এটা মাথায় ঢুকে নেই। ইন্টারে আইসিটি পাইছেন তাই না? পাশের লেখে পড়ছেন কয়জন? আর শিখার লেখে পাশের লেখে পড়ছেন কয়জন? শিখার লেখে পড়ছেন কয়জন? স্যার সবাই তো পাশের জন্যই বলে। তো কোনো কথা তাই না, দিলাম আসলে কোনো নেই না। ওই পাশের লেখে বলছেন না। আর আমি ডিপ্লোমা করে আপনাদের ইয়া পুরো ভাজা ভাজা করে রেখেছি, ইন্টারের আইসিটি ভাজা ভাজা করে রেখেছি। আমার প্রথম HTML শিখা শুরু হয়েছে ইন্টারের আইসিটি বই থেকে, ঠিক আছে? ওকে, আমাদের সমস্যা এটা, আমরা পাস করার লেগে বলি A+ পাওয়ার লেগে, A+ না পেলে ইজ্জত থাকবে না। ভাই বিশ্বাস করে, স্যার ভলিউমটা একটু বাড়ান যায় না? ভলিউম তো বাড়ানোই, আমি শুনি না তো, না শুনলে ক্লাস করার মজা পাওয়া যায়? কানে ইয়া নাই, হেডফোন নাই, হেডফোন নাই। এমনিতে ভলিউম বাড়ানো, বাট আমি শুনি না। ভালো ভালো, আমার মনে হচ্ছে যে আমার মাইক্রোফোনের ব্যাটারির ইয়াটা কমে গেছে, দেখি আমি কালকে ব্যাটারিটা পাল্টাবো। আচ্ছা যাই হোক, মানে A+টা জীবনে আসলে অতটা ইয়া করে না, ডিপেন্ড করে না আমাদের দেশের। সেক্ষেত্রে কি করব দেখেন, সেক্ষেত্রে লিখো ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? কোথায় লিখবো? এই স্ক্রিপ্টের ভিতরে। আমরা এক্সটার্নাল স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, ইন্টারনালে আমরা কোনো কাজ করবো না। দেখেন সোর্স করে দিয়ে এটাকে index.js সেভ করলাম। দেন এখানে আসি, আমরা লিখবো কি ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? ডকুমেন্ট ডট, এটার ভিতরে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো সেভ করলাম। এবার আমি যদি লাইভ সার্ভারে যাই, দেখেন লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড, লেখা চলে আসছে। অর্থাৎ আমি যদি কোনো কিছু আমার এখানে, যে এখানে, অর্থাৎ আমার এই HTML পেজে আমি যদি কোনো কিছু করতে চাই, লোড করতে চাই বা শো করতে চাই, সেক্ষেত্রে আমি কি লিখবো? হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সরি, কি লিখবো? হ্যালো ওয়ার্ল্ড। সেক্ষেত্রে আমি কি লিখবো? ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? রাইটটা ক্যান্সেল দেখাচ্ছে কেন? ওকে, সমস্যা নেই, ঠিক আছে, প্রবলেম। আচ্ছা, আমরা সাধারণত বেশিরভাগ প্রোগ্রামিং যদি এখানে প্রিন্ট ইউজ করি তাহলে কি হয় দেখেন, অটোমেটিক্যালি কি আমার ওয়েবসাইটটা মানে প্রিন্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে? সাপোজ আমি যদি এখানে একটা, দেখেন মজার জিনিস, জাভাস্ক্রিপ্টে মজার মজার অনেক কিছু করা যায়। সাপোজ আমি যদি এখানে একটা বাটন লাগাই, বাটন প্রিন্ট লেখা থাকে, এখানে একটা ইয়া লাগাই অন ক্লিক, একটা ফাংশন যদি আমরা এখানে ডিক্লেয়ার করে দিই, ফাংশনটার নাম হচ্ছে তারপর দিলাম ক্লিক, ঠিক আছে? ক্লিক নামে একটা ফাংশন দিলাম, দেন ফাংশন ক্লিক, তাহলে পরে ক্লিয়ার করে বুঝাবো, সমস্যা নেই, বলার কোনো কারণ নেই। ফাংশন ক্লিক get click দিলাম দিলাম
স্যার শুনি না, কইলে না শুনতেন, কিছু কইছি না। শুনি না কিছু। কিছু কইলে না শুনতেন, কিছু কি কইছি আমি? কিছু তো কই নাই। আচ্ছা, বি ক্লিক আমরা এখানে করতে পারি গেট এলিমেন্ট বাই আইডি, একটা আইডি ধরতে পারি। একটা আইডি দিয়ে আইডিটার নাম এখানে লিখে দিই বাটন। এরপরে লিখবো কি বি ক্লিক ডট দেখি হয় কিনা, হয়তো বা হবে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা দেখেন এখানে প্রোগ্রামে কি সমস্যা আছে সেটা কিভাবে জানবো? ইনস্পেক্টে গেলাম, এখান থেকে কনসোলে গেলাম, কনসোলে কোনো ইস্যু দেখাচ্ছে না। ঠিক আছে, ইস্যু আছে কিনা, কোনো ইস্যু সে দেখাচ্ছে না। আচ্ছা, সংকেত এটা এভাবে না, এটা অন্যভাবে হবে। আচ্ছা যাই হোক, তো যেটা দেখানোর জন্য মূলত করছিলাম ওটা হলো না। অর্থাৎ আমরা যদি প্রিন্ট করি, আমরা যদি এখানে যদি আমরা ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারবো, ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারবো, এখানে কোনো কিছু দেখাইতে পারবো। আর যদি আমি প্রিন্ট লিখি, ডিরেক্ট যদি আমি প্রিন্ট লিখি, তাহলে আমার কি করতে পারবো, তাহলে আমার কি হবে, আমার পুরো ওয়েবসাইটটা এরকম প্রিন্টের আকারে অটোমেটিক চলে যাবে। ওকে, ক্লিয়ার? ব্যাপার ক্লিয়ার কিনা, না আবার একটু রিপিট করতে হবে? আমার আর একটু দিলে ভালো হবে। আচ্ছা দেখেন, মানে আসল যেটা কাহিনী সেটা হচ্ছে যে কিভাবে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করব আমার ওয়েবসাইটে, সেটা দেখ ইজি ব্যাপার। আমরা এই যে পুরো আমার যে পুরো HTML পেজটা, এটাকে আমরা ডকুমেন্ট হিসাবে ডিক্লেয়ার করি আমার এই ইয়াতে জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ, ডকুমেন্ট দেখেন আরো দেখাই ভালোভাবে। আমি এখান থেকে ইনস্পেক্টে গেলাম, রেসপন্সিভটাকে ক্লোজ করে দিই, ইনস্পেক্ট থেকে কনসোলে গেলাম, দেখেন ডকুমেন্ট, এ দেখেন যখন আমি ডকুমেন্ট লিখছি, দেখেন তো আমি যদি ডকুমেন্টটাকে এখানে যখন আমি লিখছি ডকুমেন্ট, দেখেন কোনটা দেখাইতেছে, আমি ডকুমেন্ট লেখার সাথে সাথেই আমার কি পুরো এই ওয়েব পেজটাকে ধরতেছে, ডকুমেন্ট ডট রাইট। অর্থাৎ কি ডকুমেন্টে দেখাও, কি দেখাবা, ক্লিয়ার কমপ্লিট হয়নি, ডকুমেন্ট ডট রাইট কি দেখাবা, হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা কনসোলে করতেছি। হ্যাঁ, এন্টার, হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে, দেখাইছে। অর্থাৎ আমার কোনো কিছু প্রিন্ট করতে হলে কি লিখতে হবে, ডকুমেন্ট ডট রাইট করে হ্যালো ওয়ার্ল্ড। আবার কি লিখতে পারি আমরা, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি, কোনো কিছু আমার এখানে দেখাইতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রিন্ট করে। ঠিক আছে, দেন আসি আমরা এবার আসি ডাটা টাইপস। খাবারের ডাটা না, কিন্তু খাবারেরও ডাটা না, মোবাইলের ডাটা না। ডাটা কি জিনিস,
ডাটা অর্থ কি? তথ্য স্যার, কোনো কিছুর মধ্যে তথ্য। তথ্য, হ্যাঁ রাইট। এই তথ্যর কিছু টাইপ থাকে, অর্থাৎ কি থাকে, ধরন থাকে আমাদের প্রোগ্রামিং এ। এখানে কি কি ডাটা টাইপ অ্যাকসেপ্ট করে? জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্ট করে এক হচ্ছে নাম্বার ডাটা টাইপ, দুই হচ্ছে সে অ্যাকসেপ্ট করে আপনার নাম্বার ডেটা টাইপ, দুই হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, তিন হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। হ্যাঁ, আবার এই নাম্বার ডেটা টাইপসকে, নাম্বার ডেটা টাইপ আছে আবার দুই ধরনের, ঠিক আছে? এই নাম্বার ডেটা টাইপস আছে আবার দুই ধরনের। একটা কি, একটা হচ্ছে ইন্টিজার, দুই হচ্ছে কি ফ্লোট। এখন এই দুটা কি জিনিস, এগুলা কি জিনিস একটু বলি। প্রথমত নাম্বার, নাম্বার কি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? অর্থাৎ আমরা কি সংখ্যা, ঠিক আছে? সংখ্যা কি দুই ধরনের আছে, একটা কি পূর্ণ যেটা ফুল সংখ্যা, একটা কি দশমিক 1.2 1.5 এই টাইপ, ঠিক আছে? পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার হচ্ছে কি 1 2 3 4 5। আর আরেকটা হচ্ছে কি ফ্লোট। ফ্লোট হচ্ছে কোনগুলো 1.5 2.5, অর্থাৎ দশমিক যত আছে সেগুলোকে আমরা কি বলতে পারি, ফ্লোট। ওকে, আচ্ছা এরপর আসি স্ট্রিং। স্ট্রিং হচ্ছে আমার কি, আমার স্ট্রিং হচ্ছে আমি ডবল কোটেশন দিয়ে, ঠিক আছে, ডবল কোটেশন দিয়ে তার মাঝখানে আমি যাই লিখবো, আমি ক্যারেক্টার দিই, তারপরে আমি অক্ষর লিখি, আমি কোনো ওয়ার্ড লিখি, আমি কোনো সেন্টেন্স লিখি, আমি কোনো নাম্বার লিখি, এই কিন্তু এই ডবল কোটেশনের মাঝখানে হইতে হবে। শর্ত কি, ডবল কোটেশনের মাঝখানে হইতে হবে। যদি ডবল কোটেশনের মাঝখানে, তাহলে সেটা কি স্ট্রিং, ঠিক আছে? দেন আসে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে কি সত্য না মিথ্যা, অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে? আমাদের জাভাস্ক্রিপ্টে আপনি ইন্টিজার ধরেন আর ফ্লোট ধরেন, সে একটা ডাটা টাইপ হিসেবে এটাকে ধরবে, সেটা হচ্ছে নাম্বার। কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় এটাকে ফ্লোট এবং ইন্টিজারে ভাগ করে নিই। ইনপুট নেওয়ার সময় হচ্ছে আমরা এটাকে ডিভাইড করি, এটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? এটা বুঝে আসছে, ডাটা টাইপ বুঝে আসছে? হ্যালো, আচ্ছা বাকিদের? হ্যালো, বুঝছেন? আচ্ছা, তাসলিমা আবু ঘুমায় গেছে? ওঠেন ওঠেন, সকাল হয়েছে। বলছি যে যা বুঝাইছে বুঝছেন কিনা? একটু হচ্ছে একটু হচ্ছে না। এটা আবার কোন ধরনের কথা? কি বুঝছেন কি বুঝেন নাই? যে নাম্বার, হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, এগুলো একটু বলছি, বাকি কিছু বলছি না। বাকি কি বলছে আমি জানি না। আমার মনে হয় কানে সমস্যা আছে। আমার কানে সমস্যা না, আপনি আস্তে আস্তে কথা বলেন, যেন আমি শুনি। কি কয় এত জোরে চিল্লায় কথা কইতেছি, তাও বলে আস্তে আস্তে। আমার পাশের এখন তো ঠিক আছে, এরকম কবে বলে তো আমি শুনি। পাশের রুমের তো শোনা যাইতেছে আর উনি বলে শোনা না। পাশের রুমের লোকজন ভাবতেছে আমি ঝগড়া করতেছি। আচ্ছা, এত আস্তে আস্তে কথা বলে তো আমার ঘুম চলে আসবে, আমি একটু ঘুমাই যাবো। ঘুমায় যান গা। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখেন নাম্বার, এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? এরপর আছে স্ট্রিং। স্ট্রিং কি হবে,
আমি ডবল কোটেশন দিয়ে তার মাঝখানে আমি যাই লিখবো সেটাই আমার কি হবে, স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে যাই লিখি, আমি সংখ্যা লিখি, আমি অক্ষর লিখি, আমি কোনো ক্যারেক্টার ইউজ করি, আমি যোগ বিয়োগ গুণ বা যা মন চায় তা ইউজ করি, সব কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি জিনিস? বুলিয়ান হচ্ছে ট্রু এবং ফলস। অর্থাৎ এটা কি সত্য নাকি মিথ্যা, এই দুটো ভ্যালু আছে। ট্রু এর ভ্যালু হচ্ছে 1 এবং ফলস এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, অর্থাৎ আমার কোনো স্টেটমেন্ট যদি ফলস হয় সেটা হচ্ছে আমার 0 হবে, কোনো স্টেটমেন্ট যদি আমার ট্রু হয় সেটা হচ্ছে আমার 1 হবে। এটা যখন আমরা ইফ এলস করি, অর্থাৎ যখন কন্ডিশন নিয়ে কাজ করি, তখনই হচ্ছে আমরা ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা, এতটুকু বুঝলাম সবাই, ডাটা টাইপস চিনলাম। এবার আসি ডাটা টাইপসের আমরা একটা জিনিস জানবো যে এই জিনিসটা আমার কি টাইপ, ডাটার টাইপটা কি, এটা আমরা জানতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এই জিনিসটা আমরা জানতে পারি যে আমি যে ইনপুটটা দিলাম, অর্থাৎ আমি যে ডাটাটা লিখলাম, সে আমার ডাটাটা কি টাইপ, নাম্বার টাইপ না স্ট্রিং টাইপ না বুলিয়ান টাইপ। কিভাবে জানবো দেখেন, দেখেন এটা জানার জন্য একটা ফাংশন আছে। কি ফাংশন? টাইপ অফ ফাংশন আছে। তার আগে আমরা var নেম ধরলাম, এটা বুঝাচ্ছি var নেমটা কি জিনিস বুঝাচ্ছি। ইমেল বল, আচ্ছা এটা কি ডাটা টাইপ বলতে পারবেন? বলতেছি যে এটা কি ডাটা টাইপ, একটু কথা বলেন। বলতেছি যে ডাটা টাইপটা কি? স্ট্রিং ডাটা টাইপ। গুড। দেখেন এটা যে স্ট্রিং আমি কিভাবে জানবো? ডাবল কোটেশনের মধ্যে আছে। হ্যাঁ, এটা তো আমি দেখে বুঝতেছি, আমি আরো এনশিওর হব যে আমার এটা যে স্ট্রিং, আমি ফুললি এনশিওর হব। কিভাবে? দেখেন console.log লিখি। console.log দিয়ে কি হয়? console.log দিয়ে আমার এই যে কনসোলটা, দেখেন ইনস্পেক্টরে যাওয়ার পর আমার যে কনসোলটা, এই কনসোলে আমি আউটপুট দেখতে পারি। ঠিক আছে, কনসোলে কি করতে পারি? আউটপুটটা আমি এখানে দেখতে পারি। মানে আমার মেইন ইয়াতে যাওয়ার আগে, মেইন ডকুমেন্টে যাওয়ার আগে আমি এখানে আমার ইয়াগুলো দেখে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা console.log আমি যদি লিখি টাইপ অফ লিখে নেমটাকে লিখে দিই, তাহলে কি আমার হবে? সেভ করলাম, দেন দেখেন এই যে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে, আমার ডাটা টাইপ স্ট্রিং। ঠিক আছে, এটা আমরা কিভাবে জানতে পারি? কোন টাইপ অফ যদি আমি ইউজ করি, টাইপ অফ একটা মেথড আছে, এই টাইপ অফ মেথডটাকে, এই টাইপ অফ মেথডটাকে যদি আমি ইউজ করি তাহলে আমি কি জানতে পারি যে এটা আমার কি ডাটা টাইপ। এখন আমি যদি এটাকে একটু চেঞ্জ সেভ করলাম, তাও কি স্ট্রিং তো দেখানোর কথা না? 2 টাইপ অফ, সেই স্ট্রিং কেন দেখাবে? এটা তো নাম্বার। ও সরি, সেভ করি নাই, সেভ না করে চিল্লাইতেছি। দেখেন না, অটো সেভ অন করবো না, সেভ অন করলে ঝামেলা আছে। কি ব্যাপার? 2 সেভ করি, তাও স্ট্রিং দেখাচ্ছে কেন? ইটস নট এ স্ট্রিং, ইটস এ নাম্বার। লিখলাম এটা নাম্বার, সে স্ট্রিং দেখাচ্ছে কেন? সেভ, এখন স্ট্রিং দেখাচ্ছে কেন?
স্ট্রিং তো দেখানোর কথা না, এটা তো স্ট্রিং না, এটা তো আমার কি নাম্বার। নাম্বার ধরে লিখি 5 লিখলাম, what is this? এখন ঠিকই নাম্বার দেখাইতেছে, ওই সময় দেখাইলো না কেন? এক মিনিট। এখন নাম্বার ঠিক আছে। এখন ঠিক আছে। এটা ঝামেলা কেন হয়েছিল এটা বলতেছি। আচ্ছা ওকে, টাইপ অফ এর ব্যাপারটা তো বুঝলাম, অর্থাৎ আমার ডাটাটা কি টাইপ সেটা এখানে কি করবে, শো করবে। দেখেন আবার দেখায়, আমি যদি টাইপ অফ লিখি, সেভ করে দিই, দেন দেখেন দেখাচ্ছে কি স্ট্রিং, যেহেতু এটা ডবল কোটেশনের মাঝখানে আছে সেহেতু স্ট্রিং। এখন আমি যদি এখানে কোনো সংখ্যা লিখি 10, সেভ করলাম, কি দেখাচ্ছে নাম্বার। ওকে আচ্ছা, দেন আমরা আসি, কয় মিনিট আছে? 9 মিনিট আছে। 9 মিনিট আছে, আচ্ছা সমস্যা নেই। ওকে এবার দেখেন আমি যদি এখানে লিখি ট্রু, সেভ করলাম, কি দেখাচ্ছে বুলিয়ান। ওকে ক্লিয়ার? টাইপ অফ এর ব্যাপার বুঝলাম, মানে আমি কিভাবে চিনবো যে আমারটা কি টাইপ, সেটা কার মাধ্যমে চিনতে পারবো? টাইপ অফ এর মাধ্যমে। আচ্ছা এবার আসি কিওয়ার্ড কি জিনিস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফুললি ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার নির্দিষ্ট কিছু ওয়ার্ডকে আমরা কি বলি? কিওয়ার্ড বলি। যেমন এই যে একটু আগে আমি লিখলাম কনসোল, ঠিক আছে, দেন লিখলাম ডকুমেন্ট, দেন লিখলাম রাইট, এগুলো কি একটা কিওয়ার্ডস। ঠিক আছে, এরপরে আসি যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবল কি জিনিস? দেখেন আমি সাপোজ আমি আমার নামটাকে প্রিন্ট করব, তার জন্য কি লিখতে হবে? ডকুমেন্ট ডট রাইট, দিলাম, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, বা আমার নাম যেহেতু প্রিন্ট করব ইমেল লিখ। এখন দেখেন আমি সেভ করি, আমার ইমেল দেখাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, দেখেন এখন আমার এই ইমেলটাকে আমার দেখা গেল আমার প্রায় 10-12 জায়গায় ইউজ করতে হবে। এখন আমি কি 10-12 জায়গায় ডকুমেন্ট ডট রাইট ইমেল এভাবে লিখবো প্রিন্ট করার জন্য? আমার মনে থাকবে? এটা আমার মনে রাখা কি না সম্ভব না। সে কারণে কি আসছে? ভেরিয়েবল জিনিসটা আসছে। এটার ভিতরে কি করতে পারি? আমি আমার নামটাকে রেখা দিতে পারি যে কোনো একটা লেখার ভিতরে। সাপোজ var নেম ইকুয়াল স্ট্রিং আকারে ইমেল লিখলাম, এই এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইট, যদি এখানে আমি এই ইমেলের বদলে আমি যদি এখন নেমটা লিখি, লিখে সেভ দিই, দেখেন তো
আচ্ছা আগেরটাকে বাদ দিয়ে দিই, এটা ডবল দেখাচ্ছে আগেরটার জন্য, আগেরটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখেন তো ইমেল দেখাচ্ছে। এখন হইতে পারে কি এই এই লেখাটা, এখন দেখেন আমার আগে কি করতে হবে, সাপোজ মনে করেন যে আমি ইমেল রাখতে চাচ্ছি না, আমি অন্য নামটা রাখতে চাচ্ছি, সাপোজ আমি ইমন রাখতে চাচ্ছি, তখন আমার ভেরিয়েবলের সুবিধাটা কি খেয়াল করেন। ভেরিয়েবলে কি হচ্ছে, আমি যখন এখানে ইমন লিখে সেভ দিলাম অটোমেটিক্যালি এখানে ইমন হয়ে গেছে। এটা আমার কি ভেরিয়েবলের একটা সুবিধা, যে আমার এক জায়গাতে পরিবর্তন করলে হচ্ছে। কিন্তু আমি যদি ভেরিয়েবল না দিতাম, সাপোজ এটাকে আমি কমেন্ট করে দিই, সরি কন্ট্রোল হোয়াট, আমি যদি এটাকে কমেন্ট করে দিয়ে আবার লিখি, দেখেন ডকুমেন্ট ডট রাইট ইমন, মনে করেন আমি লেখাটা 5 বার লিখবো, 5 1 2 3 4 5 বার লিখলাম। এখন দেখেন সেভ করলাম, দেখেন ইমন 5 বার প্রিন্ট হয়েছে। ওকে ফাইন। এখন আমার ইচ্ছা হলে আমি এই জায়গায় ইমন না রেখে হিমেল বসাবো। এখন আমাকে কি করতে হবে বলুন তো, কেউ একটু রেসপন্স করেন, এখন আমাকে কি করতে হবে? হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, জি স্যার, আরেকবার বলেন কথা। আচ্ছা এখন আমাকে দেখেন আমি 5 বার ইমন প্রিন্ট করলাম, এখন আমি চাচ্ছি ইমনটাকে বাদ দিয়ে আমি ইমেল প্রিন্ট করব। এখন আমার কি করতে হবে? হ্যালো, কথা কি বুঝতেছেন? হ্যালো, জি স্যার। আমি এখন কি করব তাহলে বলেন? আমি ইমনকে বাদ দিয়ে আমি ইমেল প্রিন্ট করতে চাচ্ছি, তো এক্ষেত্রে আমি কি করব বলেন? কারোর মাথায় কিছু আসতেছে না? দেখেন এখন আমাকে কি করতে হবে, ইমনের বদলে এটা মুছা 5টা জায়গা থেকে ইমেল লিখে দিতে হইব, তাই না? তাই নাকি? আমি যাচ্ছি আমি ইমনটাকে রিপ্লেস করব, ইমেল দিয়ে কি করব, ইমনটাকে আমি রিপ্লেস করব। তো আমার কি 5টা জায়গাতে কি করতে হবে, ইমেল লিখে দিতে হবে না? আপনারা কি বুঝতেছেন না? বাংলাদেশের নেটওয়ার্ক কবে ভালো থাকে? ওয়াইফাই নাই, গুগল সিমের নেট দিয়ে চালাতে ব্রাউজার একদম অবস্থা খারাপ। ওয়াইফাই কি হইছে? আমি জানি না ওদের লাইন নাকি ঠিক আছে। তো আমি গ্রামে ভাই বহুত শান্তিতে আছি, 2000 টাকা দিয়ে 30 MBPS চালাই, মানে নেট যায় না বললেই চলে আল্লাহর রহমতে। ঝড় বৃষ্টি হইলেও অতটা যায় না, মানে যায়ই না। আর কুমিল্লায় নাকি হালকা ঝড় হইলেই তার ছিঁড়ে বসে থাকে, বুঝলাম। ছোট ছোট আইএসপি সার্ভার যেগুলো আছে তারা হ্যান্ডেল করে, ওদের সার্ভিস গুলো তো অনেক ভালো, বড় আইএসপি গুলো ফালতু। আচ্ছা দেখেন এখন আমার কি করতেছে, আমি যত জায়গায় ইমন লিখছি সব জায়গায় আমার ইমেল লেখা রিপ্লেস করতে হইতেছে। এটা আমার জন্য কি একটা ঝামেলা না? দেখা গেল আমার প্রোগ্রাম হলো অনেক বড়, এখন প্রত্যেকটা জায়গায় যায় যে কি আমি এইভাবে করতে পারবো? ইটস নট পসিবল, আমাদের এটা সম্ভবই না। আচ্ছা সমস্যা নাই, শেষ হোক। আমাদের এটা করা কি না সম্ভব না। এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি এটা ইউজ করব। সরি, এক্ষেত্রে আমি কি করব, একটা ভেরিয়েবল নিয়ে নিব, তার ভিতরে আমি আমার এই নামটাকে রেখে দিব এবং এই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দিব। তাহলে কি হইতেছে, আমি যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে আমি ভেরিয়েবলটা যত জায়গায় আমি প্রিন্ট করব তত জায়গায় আমার সেম নাম হবে। দেখেন
আমি যতটা জায়গায় প্রিন্ট করছি ততটা জায়গায় আমার সেম নাম হবে। এখন আমি যদি এখানে আবার চেঞ্জ করে আসমা যদি আমি দিয়ে দিই, দেখেন অটোমেটিক সব জায়গায় আসমা হয়ে যাবে। ঠিক আছে, ভেরিয়েবলের ব্যাপারটা বুঝে আসছে যে ওকে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে আবার যেখানে ছিলাম। দেখেন আমি 5 বার এটাকে কি করলাম, প্রিন্ট করলাম। এখন আমি জাস্ট খালি এখানে চেঞ্জ করে দিলে আমার কি হইতেছে, আমার প্রত্যেকটা জায়গায় কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে কি আমার ভেরিয়েবলের সুবিধা। তো 3 ভাবে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার নিয়ম কি, প্রথমে ভেরিয়েবলের টাইপটা লিখতে হবে, দেন এটাকে একটা নাম দিতে হবে, দেন একটা সমান সমান দিয়ে এটার ভিতরে আমি যা করতে চাই, অর্থাৎ আমি যে ডাটাটাকে আমি করতে চাই, মানে এটাকে ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে চাই, আমি সেটাকে এখানে লিখে দিব। 3 ধরনের ভেরিয়েবল আছে। তিন ধরনের ভেরিয়েবল আছে। কি কি? এক নাম্বার হচ্ছে var। জাভাস্ক্রিপ্টে 3 ধরনের আছে। হ্যাঁ, 2 হচ্ছে let, 3 হচ্ছে constant st। এখন এই তিনটার ভিতরে পার্থক্য কি? ভারটা হচ্ছে অনেক আগের, প্রথম দিকের জাভাস্ক্রিপ্টের, এটা ইউজ না করাই ভালো। এটার সুবিধা কি, এটাকে রিডিক্লেয়ার করা যায়, অর্থাৎ আমি এই var সেম নেম, আমি এখানে অন্য নাম দিতে পারি, অন্য নাম দিতে পারি, আমার যে লেটেস্ট নামটা আমি দিব সেটাকে সে ধরবে, আগেরটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, আমার আগেরটার কি নাই, কোনো ভ্যালু নাই। দেখেন সেভ করলাম, দেখেন আসমার কি নাই, কোনো ভ্যালু নাই, অর্থাৎ আমি var লিখে নেমটাকে আমি রিডিক্লেয়ার করতে পারছি। এটা হচ্ছে ভারের সুবিধা। তো ভারের ডিসঅ্যাডভান্টেজ বেশি, ভারটা এখন আর ইউজ হয় না। ঠিক আছে, আচ্ছা, দেন আমি লিখলাম let নেম সমান ইমেল দিলাম, দেন আবার যদি let নেম লিখি, দেখেন এরর ধরাই দিছে, খেয়াল করছেন, এরর ধরাই দিছে, লাল দাগ। আমি যদি এখন নেম 1 দিই তাইলে ঠিক আছে, কিন্তু নেম যদি রাখি তাইলে হবে না। ব্যাপারটা খেয়াল করছেন, লেটের পার্থক্যটা কি? কেউ কথা বলে না, তার মানে কেউ বুঝে নাই। হ্যালো, লেট হচ্ছে একই কমান্ড বারবার নিবে না, ভিন্ন ভিন্ন কমান্ড একাধিকবার বসাল, ভিন্ন ভিন্ন নাম দেওয়া লাগবে। কিন্তু ভারে আমার কি করা গেছে, এখানে আমি var লেখা আমি সেম নেমে আরেকটা দিতে পারছি, কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, লেটের মাধ্যমে আমি দিতে পারবো, সেম নামটা আমি ইউজ করতে পারবো। দেখেন সেভ করলাম, এখন কাকে দেখাচ্ছে, ইমেলকে দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি আবার নেম ইজ ইকুয়াল আসমা যদি লিখি, সেভ করি, এখন কাকে দেখাচ্ছে, আসমাকে দেখাচ্ছে। কিন্তু আমি যদি লেট দিয়ে করতাম তাহলে হবে না, অর্থাৎ লেট দিয়ে যদি আমি কোনো নাম ভেরিয়েবলের নামকে ধরি তখন আমার কি করতে হবে, তখন আমি আগে আর লেট লাগাইতে পারবো না, শুধু আমি ভেরিয়েবলের নামটা লিখে তার ভিতরে আমি শুধু ভ্যালুটা কি করে দিতে পারবো, অ্যাসাইন করে দিতে পারবো। ওকে, ক্লিয়ার? লেটের ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টে দেখেন, কনস্ট্যান্টে আবার সেমই দিলাম, নেমই দিলাম,
দেখেন ইমেল দিলাম, সেভ করলাম, ওকে ঠিক আছে, প্রিন্ট করলো, কোনো প্রবলেম নেই। এবার খেয়াল করেন, আমি যদি আবার নেম সমান লিখি, সেভ করি, কি দেখাইতেছে? আনকট টাইপ এরর, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ কনস্ট্যান্টে কি আমি চেঞ্জ করতে পারবো না। আমি যদি কোনো ভেরিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিই, তাহলে এটাকে আমি আর কি করতে পারবো না, এটার ভ্যালুটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। কনস্ট্যান্ট মানে কি বলেন তো? কনস্ট্যান্টের বাংলা কি? কনস্ট্যান্টের বাংলা হচ্ছে কি? ধ্রুবক, তাই না? ধ্রুবক কি? ধ্রুবক কখনো পরিবর্তন হয়? ধ্রুবক কি হয় না? কখনোই পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমি যখনই কনস্ট্যান্ট ধরবো, সেটার মানকে আমি আর পরিবর্তন করতে পারবো না। আমি যদি ভেরিয়েবল নেম ঠিকই রাখি, কিন্তু লেটের ক্ষেত্রে আমি কি করতে পারতেছি? লেটের ক্ষেত্রে আমার সুবিধা কি? লেটের ক্ষেত্রে আমি জাস্ট যদি ভেরিয়েবল নেমটা লিখে এখানে নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই, সেটা সে নিচ্ছে, কিন্তু আমি দ্বিতীয়বার মানে তার আগে লেট লাগাইতে পারতেছি না। যদি তার আগে লেট লাগে, আমার ভেরিয়েবলের নামটাকে চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে? কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি ওই ভেরিয়েবলকে দ্বিতীয়বার আর ওই নেমটাকে আমি দ্বিতীয়বার আর ইউজ করতে পারবো না, ঠিক আছে। ওইটাকে যে একবারই, আমরা বেশিরভাগই লেট দিয়ে কাজ করব, আর ভারটা হচ্ছে সর্বপুরানো, ভারটা ইউজ না করাই ভালো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? ভেরিয়েবল ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভেরিয়েবল যদি ক্লিয়ার হয়ে থাকে, আজকে কি আর আগাবো? আগাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আগাই। এখন আমরা শিখবো নাম্বার মেথডের ইউজ। কি মেথড? নাম্বার মেথড, ঠিক আছে। ওকে, নাম্বার মেথড অর্থাৎ নাম্বার রিলেটেড কিছু ফাংশন যেগুলোকে আমরা ইউজ করতে পারবো, সেগুলোকে ইউজ করি। চলো, প্রথমে কি আছে? টু স্ট্রিং, ঠিক আছে। অর্থাৎ আমি যদি কোনো নাম্বার টাইপ ভেরিয়েবল নিই, সাপোজ আমি লেট রোল নিলাম, নিয়ে এখানে 12 দিলাম। এখন এটাকে আমি স্ট্রিং এ রূপান্তর করতে চাচ্ছি। অর্থাৎ স্ট্রিং এ রূপান্তর বলতে কি, এটার উপরে, অর্থাৎ এটাকে আমি স্ট্রিং হিসেবে ইউজ করতে চাচ্ছি, নট এ নাম্বার। নাম্বারকে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ বাইর করা যায়, অর্থাৎ হিসাব নিকাশ করা যায় নাম্বারকে, বাট স্ট্রিংকে আমি কখনো হিসাব নিকাশ করতে পারবো না। যদিও তার ভিতরে কি থাকে, নাম্বার থাকলেও আমি কি করতে পারবো না, এটাকে আমি হিসাব নিকাশ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে। দেন দেখেন, এটা কনভার্ট করব, কিসে কনভার্ট করব? স্ট্রিং এ। স্ট্রিং এ কনভার্ট করার জন্য কি করতে হবে? দেখেন, টু, এটাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে ভিতরে ঢুকাই দিই। লেট দিলাম সাপোজ রোল এস সমান টু স্ট্রিং, ঠিক আছে। টু স্ট্রিং দিলাম, এটাকে আমি কি করলাম, এর ভিতরে আমি রোলটাকে ঢুকাই দিলাম। অর্থাৎ এই রোলটাকে তুমি কি করো, স্ট্রিং এ কনভার্ট করো। এখন দেখেন, খেয়াল করেন, ডকুমেন্ট ডট রাইট, না ডকুমেন্টে না, আমি কনসোলে দেখবো, এটা টাইপটা দেখবো এখন কি আছে, ঠিক আছে। কনসোল ডট লগ, কনসোল ডট লগ কি দেখবো, এখানে আমার এই রোলের টাইপ অফ
কার রোলের রোলের দেখেন সেভ করলাম আচ্ছা নাম্বার দেখাচ্ছে সেটা তো স্ট্রিং এ কনভার্ট করছি আচ্ছা আমি যদি রোলস দিই সেভ করি স্ট্রিং ও সরি হয় নাই আমি দেখেন আমি রোলটাকেই ইউজ করতে পারবো কিভাবে লেট বাদ দিলাম রোল সমান সমান টু স্ট্রিং রোল অর্থাৎ এটাকে কি করো স্ট্রিং এ কনভার্ট করেই তুমি আবার কার ভিতরে ঢুকাও রোলের ভিতরেই ঢুকাও আচ্ছা আমি বুঝাচ্ছি দেখেন এখন স্ট্রিং দেখাচ্ছি আর কথা হলো তাহলে তখন দেখাইলো না কেন দেখেন আমার আগের প্রোগ্রামটা কি ছিল আগের প্রোগ্রামটা ছিল কি প্রথমে কি হয়েছে রোলে আমি 12 লিখছি ওকে ফাইন রোলকে আমি কি লিখছি 12 লিখছি এখন তারপরে কি করছি রোলস নামে আরেকটা ভেরিয়েবল নিছি নিয়ে এটার স্ট্রিং এ কনভার্ট করে কার ভিতরে ঢুকাইছি রোলস এর ভিতরে ঢুকাইছি এটা রোল হিসাবে কিন্তু আগে 12 ছিল এটা নাম্বার হিসাবে আছে ঠিক আছে আমি কি করলাম ওইটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম কনভার্ট করে কার ভিতরে ঢুকালাম রোলস নামে আরেকটা নতুন ভেরিয়েবলের ভিতরে ঢুকাইলাম এখন আমি যদি রোলকে প্রিন্ট করি রোলের টাইপ অফ জানতে চাই আমি যদি রোলের টাইপ অফ জানতে চাই তাহলে সে আমাকে নাম্বারই দেখাবে কারণ আমার রোলটা নাম্বার হিসেবেই আছে আমি নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করার পরে আমি কি করছি এটাকে রোলস এর ভিতরে ঢুকাইছি এখন যদি আমি রোলস লিখি তাইলে কি করবে আমাকে সে স্ট্রিং দেখাবে অর্থাৎ আমার রোলস এর ভিতরে স্ট্রিংটা আছে এখন আমি যদি এখানে রোলটা না লিখে আমি যদি রোলটাকেই আবার লিখি রোলস না লিখে রোলটাকে লিখি এখন কি হলো এখন কি হইতেছে ব্যাপারটা খেয়াল কর এখন কি হচ্ছে এখন রোল তো 12 আছে ওকে ফাইন এটা নাম্বার হিসাবে আছে এটা কি নাম্বার তারপরে কি করলাম আবার এই রোলটাকে আমি কি হিসেবে কনভার্ট করলাম স্ট্রিং হিসেবে কনভার্ট করলাম কার মাধ্যমে টু স্ট্রিং এর মাধ্যমে স্ট্রিং কনভার্ট ঠিক আছে স্ট্রিং এ কি করলাম কনভার্ট করলাম দেন কি করলাম console.log আমি যদি রোলটাকে আমি প্রিন্ট করি এখন আমার রোলটার আপডেট কি রোলটাকে আমি আপডেট করছি রোলটার আপডেট কি অর্থাৎ আমার এটাকে স্ট্রিং এ কনভার্ট করার পর রোলটারে তুমি স্ট্রিং এ কনভার্ট করে আবার কার ভিতরে ঢুকাও রোলের ভিতরেই ঢুকাও এরপর আমি যে রোলটাকে যখন আমি প্রিন্ট করলাম তখন আমার এটার টাইপ অফ কি দেখাবে এখন স্ট্রিং ঠিক আছে ওকে দেখেন কি দেখাচ্ছে আমার এটা স্ট্রিং এ দেখাচ্ছে ওকে ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার কিনা শিওর ওকে ঠিক আছে এরপরে আসি এরপরের নাম্বার মেথডে আসি এবার আসি আমি সাপোজ একটা নাম্বার নিলাম যেহেতু নাম্বার মেথড নিয়ে কাজ করতেছি নাম্বার ইকুয়াল আমি একটা নাম্বার নিলাম সাপোজ 100 এটা কি হিসেবে আছে এটা কি নাম্বার টাইপ এটা ইন্টিজার নাম্বার টাইপ ঠিক আছে আমার ডাটা টাইপ নাম্বার ঠিক আছে তার ভিতরে আবার কি এটা ইন্টিজার অর্থাৎ কি পূর্ণ সংখ্যা 100 কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা এটা কি অবভিয়াসলি পূর্ণ সংখ্যা এখন আমি এটাকে ফ্লোট বানাবো অর্থাৎ আমি এটাকে কি বানাবো ফ্লোটে রূপান্তর করব অর্থাৎ এটা একটা কি হবে ফ্লোট টাইপ হয়ে যাবে কিভাবে এটাকে পরিবর্তন করব তার জন্য নাম্বার ইজ ইকুয়াল প্রেস ফ্লোট ঠিক আছে এটাকে সরি কই গেল প্রেস ফ্লোট এটাকে আমি কি করব এখানে আমি নাম্বারটাকে বসাই দিলাম দিয়ে ডকুমেন্ট
ডট রাইট এলএন বা রাইট থাক, কাকে দিব, নাম্বার, সেভ। 100 দেখাচ্ছে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে করা হয় যখন আমি ইনপুট নিব ইউজারের কাছ থেকে, তখন সাপোজ দেখেন ইউজারের কাছ থেকে যদি আমি ইনপুট নিতে চাই, ইউজারের থেকে আমি ইনপুট নিতে চাইলে আমার লিখতে হবে প্রম্পট। কি লিখতে হবে? প্রম্পট। প্রম্পটে আমি ইন্টিজার টাইপ ইনপুট নিব, বা আমি যাই ইনপুটই নিই না কেন, যে যাই ইনপুট নিই না কেন, তুমি এটাকে কি বানাও, ইন্টিজার বানায় দাও, ঠিক আছে। প্রেস ইন্ট, ঠিক আছে। প্রথমে একটা মেসেজ পাস করি, প্রেজেন্ট enter your save document dot write নাম্বার, সেভ করলাম। আচ্ছা, আমাকে দেখাচ্ছে না, এখানে হয়তো আমি নিতে একটু কোনো গড়বড় করছি। আচ্ছা, একটু দেখি, হ্যাঁ আমার ভুলটা কোথায় হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে, দেখে নি। আচ্ছা, লেট নাম্বার সমান, প্রথমে দিব, যেহেতু এটাকে আমি কি করব, ইন্টিজারে নিব, ক্লোজ আইএনটি, প্রেস আইএনটি, এন্টার, সরি এটার ভিতরে লিখবো প্রম্পট, ঠিক আছে। প্রম্পট, এখানে একটা মেসেজ পাস করে দিব, এন্টার ইউর নাম্বার, ওকে। দেন ডকুমেন্ট ডট রাইট, document dot write নাম্বার, সেভ করি। আচ্ছা, আমি যদি 10 দিলাম, 10 দেখাচ্ছে। আমি আবার এটাকে একটু রিফ্রেশ করি, আমি 10.5 দিলাম, তাও কি দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। কারণ কি বলুন তো? কারণটা হচ্ছে আমি এখানে ফ্রেজ ইন্টিজার দিছি, এই ফ্রেজ ইন্টিজারের মানে হচ্ছে কি, তুমি এটাকে কি করো, ইন্টিজার বানায় দাও। আমি এটার ভিতরে যতই আমি ফ্লোট দিবে যাই দিই, সেটাকে কি করবা, ইন্টিজার বানায় দিবা। ওকে, ক্লিয়ার? ব্যাপার বুঝে আসছে? আচ্ছা, এবার আমি লিখলাম ফ্রেজ ফ্লোট। কার মাইক্রোফোন অন কর, একটু অফ করে দে। দেখেন, এবার আমি সেভ করলাম। আমি যদি এখন ইন্টিজার লিখি, আমাকে ইন্টিজারই দেখাচ্ছে। রিফ্রেশ করলাম, 10.5। এখন আমার 10.5টাকে কি করবে, সে দেখাবে। আগে কি, যখন ইন্টিজার ছিল তখন সে কি করতো না,
আমার 10.5টাকে না দেখায় 10 দেখাইতো, কিন্তু এখন আমি যদি 10.5 দিই সে কি করবে? 10.5কেই দেখাবে, সেটাকে 10 বানাবে না। ওকে, ক্লিয়ার? দুইটার ইউজ কি বুঝছি? ফ্রেজ ইন্টিজার এবং ফ্রেজ ফ্লোট দুইটাই ইউজ বুঝছি? কথা বলে না। আচ্ছা, ওকে, এবার আসি আরেকটা, যেটা নাম্বার নিলাম, নাম্বার নিয়ে একটা অক্ষর লিখলাম, ফ্লোট টাইপ। এখন আমি চাচ্ছি কি আমার দশমিকের পরে 2 ঘর বা 1 ঘর কি করবে? দেখাবে। এটা কিভাবে করব? এখন আমি এটা করতে পারি, নাম্বার নিলাম, সমান সমান দিলাম নাম্বার ডট টু ফিক্সড। কি ইউজ করব? টু ফিক্সড। টু ফিক্সড এখানে কি করব? এখানে এই নাম্বারটাকে লিখে দিব, সরি এখানে লিখবো কি কয় ঘর, মানে দশমিকের পর আমি কয় ঘর দেখতে যাচ্ছি। সাপোজ আমি 2 ঘর দেখতে যাচ্ছি, দিয়ে এবার ডকুমেন্ট ডট রাইট নাম্বার, সেভ। দেখেন তো কি দেখাচ্ছে? 125.36, অর্থাৎ এই যে দেখেন 35 পরে যে সংখ্যাটা আছে সেটাকে নিয়ে এসে 36 বানাইয়া পুরোপুরি কি করতেছে? আমাকে একটা রাউন্ড ফিগার কি করতেছে? সে আমাকে ব্যাক দিচ্ছে, কারণ আমি দশমিকের পরে কি কয় ঘর দেখতে যাচ্ছি? 2 ঘর। এখন যদি আমি দশমিকের পরে 3 ঘর দেখতে চাই, এখানে যদি আমি 3 লিখি, সেভ করি, তাহলে দেখেন দশমিকের পরে আমাকে 3 ঘরই কি করতেছে? দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আর আগাবো না বেশি হয়ে গেছে? আজকে আর না আগাই নাকি? আজকে এই পর্যন্তই থাক, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে?